আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু দুদকের। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে কাতার। মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি, রংপুরে কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার। এবং সাগররুনি হত্যা তদন্ত শেষ করতে পিবিআইকে আরো 6 মাস সময় দিল হাইকোর্ট। মামলার কিছু নথি গায়েব হওয়া নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বাদী ও রাষ্ট্রপক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। গেল 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয় বলে জানা যায়। পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি শাখা বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলে আবেদন করে। পরে বিষয়টি পর্যালোচনা করে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তবে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তিনি বিদেশে থাকলে অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলে জানালেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তিনি আরও জানান, এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমার একটা অভিযোগ ছিল। এক সময় দুদকের শুভেচ্ছা দূত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মানুষকে সচেতন করতেন দুর্নীতির বিরুদ্ধে। দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন সেই সাকিবের বিরুদ্ধেই দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। আইকন থেকে অপরাধী আওয়ামী লীগের এমপি হবার কারণে কি তার বিরুদ্ধে এমন পদক্ষেপ, জবাব দেন কমিশনের মুখপাত্র। সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমিও জেনেছি। অনুসন্ধান টিম এই বিষয়ে মাত্রই এটা পেয়েছেন, এই বিষয়ে তারা নিশ্চয়ই কার্যক্রম শুরু করবেন। সাকিব এক সময় আইকন ছিল, দুদকের শুভেচ্ছা দূত ছিলেন। সেই সাকিব কেন এখন আপনাদের চোখে অপরাধী হচ্ছে? তখনকার সিদ্ধান্ত ভুল ছিল আপনাদের? আমাদের সে সিদ্ধান্ত ভুল ছিল কিনা এই কথা আমি তো বলবো না। আপনি যদি গতকাল পর্যন্ত আপনি ভালো ছিলেন, আজকে আপনি একটা দুর্নীতির অপরাধ সংগঠন করলে আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? তিনি তো বিদেশে আছেন, তাকে ফিরিয়ে আনা বা চিঠি পাঠানোর ব্যাপারে কি আপনাদের কোনো উদ্যোগ থাকবে? বিদেশে থাকুন আর দেশে থাকুন, আমাদের যে বিধিমালা রয়েছে, আইন রয়েছে, ফৌজদারি কার্যবিধি রয়েছে, সেই সব আইন অনুসরণ করে অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবির বই ছাপানো ও ডিসি নিয়োগে শত শত কোটি টাকা কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের মহাপরিচালক। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে এসে থাকে বা কেউ যদি আপনারা আমাদের নজরে বিষয়টি আনেন এবং যদি গণমাধ্যমে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে যদি এই প্রতিবেদন প্রকাশিত হয়ে থাকে, তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেওয়া হয়েছে। এদিকে 28 কোটি টাকার অবৈধ সম্পদ ও 130 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনার শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এজন্য সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ থেকে কাতার স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম।
কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্ব বিভিন্ন সংকটে জর্জরিত। আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে হবে, আর সেজন্য সংমিশ্রণ ঘটাতে হবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির। বলেন, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া সম্ভব নয় টেকসই উন্নয়ন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব থেকে দরিদ্র, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করতে সবাইকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কাতারের মন্ত্রী ও সেখানকার বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানান। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সাথে বৈঠক করেন। বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু প্রাধান্য পায় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা উত্তরোত্তর আরও সামনের দিকে বৃদ্ধি পাবে এবং এটা আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরো বেড়ে 1600 বা আরো বেশি করা যায়। এছাড়া কাতারে সফররত বাংলাদেশি 4 নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, কাতারের আমিরের বোন এবং আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে কুশল বিনিময় করেন ও একসাথে ছবি তোলেন। এর আগে স্থানীয় সময় সোমবার রাত 9:40 তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা দোহায় আর্থনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক করবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে ন্যূনতম 2 থেকে 3 জন রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর বিদ্যমান কর্তৃত্ব বজায় রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষেও মত দিয়েছেন দলটির নেতারা। জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনে 3য় দফা বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেশ কিছু বিষয় বিএনপির মতানৈক্য থাকলেও তা নিয়ে আরও আলোচনা হতে পারে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে দিনভর চলে বৈঠক। বিভিন্ন সুপারিশের পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক। বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়ে, তবে এসব নিয়ে পরবর্তীতে আরও আলোচনা চলতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। শ্রমিক দিবস উপলক্ষে 1 মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। যৌথ সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। দিবসটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে শ্রমিক দলের নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের নেতাদের সাথে আলোচনায় বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে প্রতিটি জেলায় সংগঠনের কর্মীদের যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া শ্রম সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির মতৈক্যের কথা জানান নজরুল ইসলাম খান। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এদিকে এ মামলার কিছু নথি গায়েব হওয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান বাদী ও রাষ্ট্রপক্ষের। হুমায়ুন চিশতির রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়াবাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পরপরই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন 48 ঘন্টার মধ্যে আসামি ধরে বিচারের মুখোমুখি করবেন। সেই 48 ঘন্টা হারিয়ে গেছে 13 বছরের অপেক্ষায়। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে
কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই হয়ে স্পেশাল টাস্কফোর্স ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। 117 বার সময় বাড়িয়েও তদন্ত শেষ করা যায়নি। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালেন ভিন্ন কথা। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিজেপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিজেপিয়ার হয়ে গেছে। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবি পুরোপুরি অস্বীকার করে রাষ্ট্রপক্ষ। ডিবিতে থাকা নথি পুড়ে গেছে, গণমাধ্যমে প্রচারিত এমন খবর ঠিক নয় বলেও দাবি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। নথি গায়েব না হলে কেন 9 মাসের সময় আবেদন, সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। আমার কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নথি পুড়েছে বা কোনো নথি গায়েব হয়েছে, কোনো নথি হারায়নি, নথি আছে। আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি, নট পুরানো, এটা পুরাতন মামলা। এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে। যদি পুরতো তাহলে আপনার সামনে তো দেখেন এই যে রিপোর্টটা একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, সেটা কিভাবে আসলো। পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য, এই যে ফাইলটা ক্লোজ করার জন্য। সবশেষ এই মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলে আরও 6 মাস সময় দেন হাইকোর্ট। অন্যদিকে ডিবি হেফাজতে সাগররুনি মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য 6 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ আদেশ দেন। আদেশে বলা হয় ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। 6 মে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে থাকবে। গত 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সাথে 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয় আদালত। 2014 সালের 30 ডিসেম্বর আজাহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। ভূরাজনৈতিক টানাপোড়েন থেকে বের হয়ে দেশের স্বার্থ বিবেচনায় জাপানের সহযোগিতায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বন্দরে 2টি টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের মধ্যে নির্মাণ চুক্তি সইয়ের পর উপদেষ্টা কথা বলেন। এ সময় বক্তারা বলেন এই বন্দর দিয়ে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনার দ্বার খুলবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। ফজলের আবি রিপোর্ট। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজারের মাতারবাড়িতে হচ্ছে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর। এর আগে সেখানে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ এবং কয়লা পরিবহনের জন্য খনন করা 16 মিটার ড্রাফটের চ্যানেলটি গভীর এই সমুদ্র বন্দর নির্মাণের দুয়ার খুলে দেয়। পরে সেখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য মাটি ভরাট সহ প্রথম ধাপের কাজ শেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের 2টি টার্মিনাল, কার্গো হ্যান্ডলিং যন্ত্রাংশ স্থাপন ও 26 কিলোমিটার সড়ক অবকাঠামো নির্মাণে মঙ্গলবার জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও থোয়া কর্পোরেশনের সাথে চট্টগ্রাম বন্দরে চুক্তি সই হল। এই প্রকল্পে প্রায় 6200 কোটি টাকার মধ্যে 5,500 কোটি টাকা দিচ্ছে জাইকা, বাকিটা চট্টগ্রাম বন্দরের। অনুষ্ঠানে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের আশা সিঙ্গাপুর কিংবা কলম্বো বন্দরের বিকল্প হয়ে উঠবে বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর। Matavali Port is not just a piece of infrastructure. Rather, it is the engine for economic transformation in Bangladesh and beyond. For a developed Bangladesh, we also need a credible and capable Navy and Coast Guard. এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভূরাজনৈতিক টানাপোড়েনকে পিছনে ফেলেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে বাংলাদেশ। মহেশখালীর সম্ভাবনা কাজে লাগাতে জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আমাদের দেশে ডিপ সি প্রজেক্ট করতে গিয়ে এক ধরনের ভূরাজনৈতিক
দ্বন্দ্বের ভেতরে আমরা পড়েছি। সেই দ্বন্দ্বের কারণে আমাদের এই প্রজেক্টগুলো বিশেষ করে সি পোর্ট এবং ডিপ সি পোর্ট নিয়ে আমরা আমাদের ন্যাশনাল লেভেলে এটা নিয়ে কখনো আমরা চিন্তা করিনি। আমরা প্যারোকিয়াল লেভেল মানে পার্টি লেভেলে চিন্তা করেছি, কিন্তু ন্যাশনাল লেভেলে চিন্তা করা উচিত। ডলারের দামের তারতম্য ও নকশার পরিবর্তন না হলে প্রকল্পের খরচ বাড়ার আশঙ্কা নাকচ করে উপদেষ্টা বলেন 2030 সালে এই বন্দরে ভিড়বে মাদার ভেসেল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এখন বিএনপির দিকে তাকিয়ে আছে। 3টি জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশকে গড়ে তুলতে হবে। অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে অভিযোগ করে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় কি ধরনের পরিবর্তন আনতে চায় 31 দফা সেই রূপরেখা দেশের মানুষের কাছে পৌঁছে দিতেই তৃণমূল পর্যায়ের নেতাদের প্রশিক্ষণ কর্মশালা। লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায় দিনব্যাপী এ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে। যতগুলো সরকার, রাজনৈতিক সরকার আজ পর্যন্ত বাংলাদেশ পরিচালনা করেছে, যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন শতকরা 70% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছে। এই দলের প্রতি কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। কোটি কোটি মানুষ এই দলের বাস্তবায়নের জন্য, শত হাজারো মানুষ লক্ষ্য বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছে। বিএনপি সবার আগে সংস্কারের দাবি সামনে এনেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবিক সমাজ ও দেশ গড়ে তোলাই তার দলের লক্ষ্য। যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করার বাকি। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার ও জনগণকে পাশে রাখার মতো কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবো না। দিনব্যাপী কর্মশালায় তৃণমূল নেতাদের প্রশ্নের জবাবে 31 দফা সংস্কার প্রস্তাবের নানা দিক ব্যাখ্যা করেন বিএনপির সিনিয়র নেতারা। সেই ফ্যাসিবাদী শাসক নির্বাচনের আগে যখন বললেন আমার উপর আস্থা রাখেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3A হাজির করা হলে বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এদিকে আলোচিত এসব বন্দীদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করে তারা। সেই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন তারা। নকশা বহির্ভূতভাবে নির্মাণ সহ নানা অনিয়মের কারণে রাজধানীর ধানমন্ডি কলাবাগানের বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা ছাড়াও ভবন মালিকদের আর্থিক জরিমানা করা হয়।
রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, এ ব্যাপারে আগে নোটিশ দেয়া হলেও সাড়া দেননি ভবন মালিকরা। খায়রুল ইসলামের রিপোর্ট। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ও কলাবাগান এলাকার নির্মাণাধীন ভবনগুলোতে অভিযান পরিচালনা করে সংস্থাটি। বেশ কয়েকটি ভবনে পাওয়া যায় নকশা বহির্ভূত কাজসহ নানা অনিয়ম। এ সময় উপযুক্ত নথিপত্র দেখাতে না পারা সহ নানা অভিযোগে ভবন মালিককে লাখ টাকা জরিমানা করে রাজুক। ভবনের চারপাশ আইন বহির্ভূতভাবে নির্মাণ করায় তা ভেঙে ফেলেন তারা। এখানে বন্যা হয়, বৃষ্টি হলে সোয়ারেজ লাইন বন্ধ থাকে, পুরাটাই ডুবে যায়। ডুবে যাওয়ার কারণে আমাদের রাজুকের নকশা এখানে ছিল, ওই ডুবে যাওয়ার কারণে নকশাটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তারা জরিমানা করলো 1 লাখ টাকা, আর এই যে ক্যান্টিলিপারগুলো ভেঙে দিচ্ছে। রাজুকের নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন। যখন ভবন নির্মাণ করে, ভবন নির্মাণ সম্পর্কিত প্রথমেই হচ্ছে যে একটা সাইনবোর্ড থাকে, ওই সাইনবোর্ডে দেখা যায় যে একটা ভবন সম্পর্কিত সকল তথ্য একটা গ্লান্সে পাওয়া যায়। আমরা সেটাও দেখতে পাই নাই। আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই, আর আমরা ঢাকাকে একটা বাসযোগ্য নগরীতে পরিণত করতে চাই। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান রাজুকের এই কর্মকর্তা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে BCSIR 6 কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্র ক্রয়ের টেন্ডার প্রক্রিয়ায় অস্বচ্ছতা অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুদক। রাজধানীর কুদরতি খুদা সড়কে দুদকের সহকারী পরিচালক শিহাব সালামের নেতৃত্বে BCSIR সদর দফতরে এই অভিযান চালানো হয়। এ সময় যন্ত্র ক্রয়ের জন্য পরিকল্পনা এবং টেন্ডার থেকে শুরু করে শেষ পর্যন্ত সব নথি দীর্ঘ 5 ঘন্টা পর্যালোচনা করেন দুদক কর্মকর্তারা। এ সময় নথিপত্রে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক। এতে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এবারের বৈঠকে আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংক IMF এর কাছে প্রায় $200 কোটি ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক IMF বসন্তকালীন বৈঠক। 26 এপ্রিল পর্যন্ত চলবে এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর, NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান অংশ নিয়েছেন। এবারের বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। IMF এর ঋণের 2 কিস্তির $140 কোটি এবং বিশ্বব্যাংকের কাছে প্রতিশ্রুত বাজেট সহায়তার $50 কোটি আগামী জুনের মধ্যে দেওয়ার জন্য বলবে বাংলাদেশ। কিস্তিতে আমাদের সাথে কিছু পলিসিগত পার্থক্য আছে এখনো, যেমন এক্সচেঞ্জ রেটের কথা আমি বললাম, বাজার ভিত্তিক করা হবে কি হবে না, সেটা একটা বিষয় যেটা আমরা আলোচনার মধ্যে। এবারের বৈঠকে বিশ্বের অন্যান্য দেশের অর্থ খাতের শীর্ষ কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশের মতো বিশ্ব অর্থনীতিতে যারা এখনো পিছিয়ে আছে সেসব দেশগুলো আশা করতে শুধুমাত্র উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েই থামতে হবে না, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরো শক্তিশালী করতে তারা কার্যকর ভূমিকা রাখবে। এবারে বসন্তকালীন সভার মধ্য দিয়ে বিশ্বব্যাংক এবং IMF উন্নত দেশগুলোর কাছে সেই বার্তা ইঙ্গিত যাচ্ছে যাতে তাদের যে প্রতিশ্রুতিগুলো তারা সঠিকভাবে বাস্তবায়ন করে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসের সংঘর্ষের ঘটনার পুনর্তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। খুলনা থেকে SM হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় শতাধিক ছাত্র শিক্ষক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। এর প্রায় 2 মাস পর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।
তালা ভেঙে হলে ঢুকে পড়েন তারা। এরপর উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর থেকে তারা শুরু করেন আমরণ অনশন। আমরা তো বিচার চাইছিলাম যে আমাদের উপর হামলা হয়েছে, ওটার বিচার দেন, আর ক্যাম্পাসে রাজনীতি ঢুকায়েন না, কারণ রাজনীতি ঢুকালে ক্যাম্পাসটা নষ্ট হয়ে যায়। ওইটুক না পেয়ে উল্টা আমার আরো দমন পীড়ন করানো হইলো। ভিসিকে অপসারণ করে নতুন যিনি ভিসি হবেন ওনার দায়িত্বে নতুন তদন্ত কমিটি দিয়ে যারা দোষী আছে তাদের শাস্তি দিতে হবে। আমরা আসলে এখানে নেগোসিয়েশন করার জন্য বসিনি, আমরা দাবি আদায় করার জন্য বসছি। আর এখন অব্দি আমরা যারা হলে আছি, হলে যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করতেছি বা আমাদের হলের ব্যবস্থাটা কেমন আছে, এখন অব্দি এই বিষয়ে তারা কোনো অগ্রগতি নেয়নি বা কোনো ভূমিকা রাখেনি, কোনো কর্মচারীকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্রদের 5টি দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে 2রা মে হল ও 4ঠা মে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। এদিকে অনশন ভাঙতে ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে শিক্ষকরা ছাত্রদের সাথে 2 দফায় প্রায় 5 ঘন্টা আলোচনা করেন। এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়, আলোচনায় যে কোনো সমস্যা সমাধান সম্ভব। এই কুয়েতের সার্বিক মঙ্গলের জন্য আমরা ভেদাভেদ ভুলে আমরা আলোচনায় আসি, আমরা সামনাসামনি আলোচনা আসি, এবং 4 তারিখ থেকে আমাদের পরীক্ষা ক্লাস সবই স্বাভাবিক হোক এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এবং আজকের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটা ভালো রেজাল্ট আসবে এবং কুয়েত উইন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নতুন ভিসি নিয়োগ দিয়ে ঘটনার পুনর্তদন্তের। অপরদিকে শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, ক্যাম্পাসকে অশান্ত করতেই একটি মহল থেকে ছাত্রদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 2025 থেকে 26 সালের বাজেটে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমানোর দাবি জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, বৈষম্যমূলক ড্যাপ ও ইমারত বিধিমালার কারণে আবাসন শিল্প এবং লিঙ্কেজ শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ করা যেত, এখন তা হচ্ছে 4 তলা। এতে করে স্থবিরতা বিরাজ করছে আবাসন শিল্পে। অন্তর্বর্তী সরকারের কাছে ড্যাপের নীতিমালা সংস্কারের আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে। বৈষম্যমূলক ড্যাপ এবং ইমারত বিধিমালার ফাঁড় সংক্রান্ত সমস্যা এবং সরকারি বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। অনেকগুলো লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছেন। উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়েছে। যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সংযোগস্থলে নির্মিত টেকারঘাট সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগে লাখো মানুষ। অস্থায়ীভাবে পারাপারের জন্য একটি কাঠের সেতু থাকলেও সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এলজিইডি জানিয়েছে, হাইকোর্টের আদেশে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। আদালতে বিষয়টির সুরাহা হলে দ্রুতই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। অভয়নগর ও মনিরামপুর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে টেকা নদীর উপর 80-র দশকে সেতু নির্মাণ করেছিল তৎকালীন সরকার। পুরানো সেই সেতু ভেঙে এক স্থানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2021 সালের অক্টোবরে সেতু নির্মাণ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের মার্চ মাসে। কিন্তু সেতুর উচ্চতা সমস্যা নিয়ে উচ্চ আদালতে রিট করেন সামাজিক সংগঠন ভৈরব নদ সংস্কার আন্দোলন। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হয় বন্ধ হয়ে আছে সেতু নির্মাণ কাজ। প্রতিদিন হাজার হাজার গাড়িগুলো এবং হাজার হাজার মানুষের পারাপার হওয়া লাগে এবং এতে 2 পাশে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ব্রিজটাই এখানে অকার্য হয়ে পড়ে আছে। 3 থেকে 4 বছর পর্যন্ত করতে যাইও সম্পূর্ণভাবে করতে পারি নাই। আমার সাপোর্টে 10টা লোক থাকে, ওইটা নিয়ে যাওয়ার জন্য অনেক রিস্ক, মনে করেন যে অনেকবার ওখানে মাঝে যে ভেঙে পড়ছে অনেকবার, যেটা মানে লোকজন অনেক আতঙ্ক থাকে এটুকু পার হওয়ার জন্য। সেতুর কাজ বন্ধ থাকায় পাশে অস্থায়ীভাবে নির্মিত একটি কাঠের সেতু দিয়ে চলাচল করছে স্থানীয়রা। অস্থায়ী সেতু দিয়ে কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সেখানকার কাজ এবং পেমেন্ট আপাতত বন্ধ আছে। আমরা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। শুনানি হলে পরে নির্দিষ্ট সময়ের পর হাইকোর্ট আবার যদি আমাদের আদেশ প্রকাশ করেন তাহলে পরে আমরা শীঘ্রই কাজ শুরু করতে পারবো। টেকারঘাট সেতু সহ যশোরে 8টি সেতু নির্মাণ কাজ উচ্চ আদালতের নির্দেশে বন্ধ রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এ দফায় 22 ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি 4,713 টাকা দাম বেড়ে দাঁড়িয়েছে 1,72,546 টাকা। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। এতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে গত শনিবার স্বর্ণের দাম ভরি প্রতি 2,624 টাকা বাড়িয়েছিল বাজুস। আজ থেকে 21 ক্যারেট 4,491 টাকা বেড়ে 1,64,696 টাকা, 18 ক্যারেট 3,860 টাকা বেড়ে 1,41,169 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণেও দাম 3,289 টাকা বেড়ে 1,16,780 টাকায় বিক্রি হচ্ছে। এবার আন্তর্জাতিক সংবাদ। জীবনের শেষ স্টার সানডে উদযাপন করে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্যের নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই ধর্মগুরুর অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। তার শেষ বিদায়ে অংশ নেবে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ক্যাথলিক গির্জার ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশুবাদী পোপ ছিলেন। মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন তার আত্মা পরকালে যাত্রা করলে দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হতে হবে সরল ও আনুষ্ঠানিক। সাধারণত রীতি অনুযায়ী পোপের মৃত্যু হলে তাকে 3 স্তরের কফিনে করে সমাহিত করা হয়। স্তরগুলোয় থাকে সাইপ্রেস কাঠ, সীসা ও ওক কাঠ। পোপ ফ্রান্সিসের চাওয়া ছিল দস্তা আবৃত একটি সাধারণ কাঠের কফিনে তাকে সমাহিত করা হোক। Sono molto addolorato, è un'ora molto grave per la Chiesa. È anche un uomo molto simpatico e carismatico. ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বিস্তৃত ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, কিন্তু পোপ ফ্রান্সিস পুরো প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কম জটিল করার একটি পরিকল্পনায় কয়েকদিন আগেই অনুমোদন দিয়েছিলেন। একই সাথে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু স্থানে পোপের মৃতদেহ রাখার ঐতিহ্যবাহী নিয়মও বাতিল করে গেছেন পোপ ফ্রান্সিস। এর পরিবর্তে শোকগ্রস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ঢাকনা খোলা অবস্থায় কফিনের ভিতর রাখতে বলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের ইচ্ছামাফিক ভ্যাটিকানের বদলে তাকে সমাহিত করা হবে রোম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায়। 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ যার সমাধি ভ্যাটিকানের বাইরে হতে চলেছে, যেখানে অংশ নেবে কয়েক হাজার ক্যাথলিক অনুসারীরা। Recontra positivo para nosotros, nos dejó como un faro, ¿no? আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। 2013 সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে কার্ডিনালরা বেশিরভাগ সময় ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত 266 জন পোপ হয়েছেন। তাদের মধ্যে 217 জনই ইতালির নাগরিক। আশিকুর রহমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু দুদকের। বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে স্থায়ীভাবে 725 জন সেনা সদস্য নেবে কাতার। মানবিক দেশ ও সমাজ গড়ে তুলতে চায় বিএনপি। রংপুরে কর্মশালায় তারেক রহমান। ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার।
এবং সাগররুনি হত্যা তদন্ত শেষ করতে পিবিআইকে আরো 6 মাস সময় দিল হাইকোর্ট। মামলার কিছু নথি গায়েব হওয়া নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য বাদী ও রাষ্ট্রপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।